আমার দিদিভাই, কোথায় তুমি? আজকে তো একখানা গল্প শুনতে হবে। না, আজ ভাবছি গল্প শুনিয়ে লাভ নেই। আজ আজ তোমার থেকেই আমি গল্প শুনবো। কই দিদিভাই? এ কি? এসব কি? এ এ কি করে হলো? হ্যাঁ, হ্যাঁ, ভগবান! হ্যাঁ, ওটা কি? ওটা কি? হ্যাঁ, গল্পের বেলতলায় আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন সৌমল্য চক্রবর্তীর কলমে আরশোলোমেটিক। আজ গল্প পাঠে অংশিকা এবং সূত্রধর আমি কুণাল। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প আরশোলোমেটিক। কিছুক্ষণের নিস্তব্ধ। এখন আর সাড়া পাওয়া যাচ্ছে না। হকচকিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আলমারির একপাশে এসে পড়ে গেলাম। অদ্ভুত ব্যাপার হলো, এই পরিস্থিতিকে গল্প করে তুলে দিতে হচ্ছে, যেখানে সকল মানুষের চোখে আমি একটি বাচ্চা, সবে ক্লাস 5-এ পড়ি। কিন্তু তবু আমি বুঝতে পারছি, মানুষের নিজের জীবন দিয়ে তৈরি একটি গল্প, আর কোনো একটি গল্পের চরিত্র হিসাবে একটি মানুষ, দ্বিতীয়টা বেশি ভয়ানক। আলমারির দরজার কোণটা লেগে হাতটা অনেকটা কেটে গেছে। মাকে ডাকার চেষ্টা করছি, কিন্তু ডাকতে গেলে সে আমার আওয়াজ শুনে নেবে। বিষয়টা খানিকটা কোনো গল্পের মতো। দাদু প্রতিবার এসে যে গল্প শোনায়, ঠিক সেরকম অজান্তেই সেই গল্পের নায়ক নায়িকা হিসাবে নিজেকে ভাবতাম। আজ যেন তারই কোনো এক প্রমাণ আমাকে দিতে হবে। অবাক হচ্ছেন, ভাবছেন এমন কি হলো, আর একটা বাচ্চা মেয়ে এত পাকা পাকা কথা কেন বলছে? আমি আগেও বলেছি, গল্প। বাইরে থাকা জন্তুটি মাঝে মাঝেই তার আওয়াজ বের করছে, কিন্তু কিন্তু এই প্রথম তার বিকট আওয়াজের মধ্যে দিয়ে শোনা গেল আমাদের কলিং বেলের শব্দ। বলছি দিদিমণি, আজকে আমাকে একটু তাড়াতাড়ি। ওমা, ইয়ে কি দিদিমণি? এই গলা জবা মাসির, আমাদের বাড়িতে কাজ করে। তার গলা শুনে আমার বড্ড ভয় লাগলো। দিদিমণি মানে আমার মায়ের কি হয়েছে? তখনই সেই জন্তুটার আরো ভয়ঙ্কর কিছু শব্দ শোনা যায়। মনে হলো সে আরো বিরক্ত হচ্ছে, তাকে কেউ জীবাণু ছড়াতে বাধা দিয়েছে। সে যে জীবাণু ছড়াবেই। কিন্তু মা, আমার প্রচন্ড কান্না পাচ্ছে, কিন্তু কাঁদলে সে আমার আওয়াজ শুনে নেবে। আর ঠিক এমন সময়, দিদিমণি, কি হয়েছে তোমার? এ কি অবস্থা? কে করলো এমনটা? হায় রে হায়, কি হলো? ওমা, ওটা কি? কি ওটা? না 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 না, এটা হতে পারে না, হতে পারে না। হুশ হুশ, যা সোজা সোজা, দূরে যা। হুশ হুশ, না না না, সর 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 সর। জবা মাসি প্রচন্ড জোরে চিৎকার করে উঠল। আমার হাতের কাটা জায়গাটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণের জন্য যেন মনে হলো আমার হাত কারোর একজনের ভেতরে ঢুকে আবার বেরিয়ে এসছে। ঘরের যে জায়গাটায় আমি বসে আছি, দরজাটা সামান্য খুলে গেলে হয়তো আমি সবটা দেখতে পাই। আমি আমার জায়গা থেকে নড়তে পারছি না।
বুঝতে পারছি না সেটা ভয়ের কারণে না আমার মন চাইছে না যাতে আমি নড়তে পারি। তারপর থেকে জবা মাসিরও কোনো আওয়াজ শোনা গেল না। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছে, আর সে যত তাড়াতাড়ি কাটছে আমার ভয় তত বাড়ছে। এই গল্প আমি বেশিক্ষণ এগোতে পারবো না। সেই জন্তুটা মোটে চুপ করতে চাইছে না, মাঝে মাঝে কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, কিন্তু কেন জানি না সে আবার চিৎকার করতে আমার কিছুটা ভালো লাগছে। মাঝে মাঝে মনে হচ্ছে সে আমাকে ডাকছে। আলমারির পেছনে পড়ে যাওয়ার সময় শরীরটা ঠিকভাবে না পড়ায় খানিকটা ঝুঁকে গেলাম। তখনই নিচে পড়ে থাকা কিছু জলের মতো হাতে লাগলো, কিন্তু সেটা জল ছিল না, সেটা 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 ছিল রক্ত। দেয়ালের পাশে দেখা যায় একটা হাত। ওটা কি? না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ও বাবা, বাবা, ও বাবা, বাবা, ও বাবা। সাবধানে, সাবধানে। বাবা, বাবা কিছু একটা বলার চেষ্টা করলো। সেই জন্তুটা আমার বাবাকেও মেরেছে। তার মুখটা এখন দেয়ালের দিকে, কিন্তু খুব আস্তে আস্তে কষ্ট করে কিছু একটা বলছে সে। সাবধানে, সাবধানে রিয়া। রাই ওটা সামলাতে পারবে না। দিস ইজ নট দ্য রাইট টাইম। কথাগুলো খুব জড়িয়ে যাচ্ছিল। মনে হলো সে মাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু মা কোথায়? তাকে তো কিছুক্ষণ আগেই ওই জন্তুটা। সঙ্গে সঙ্গে দরজায় একটি আওয়াজ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা সরু ছুচালো ধারালো জিনিস দরজাকে ভেঙে ঢুকে এসছে। আর তারপর থেকে আমার দম নিতেও ভয় হচ্ছে। কি মস্ত বড় শরীর! জিনিসটা দরজার থেকে কি বিকট আওয়াজে তার বাদামি রঙের হাতটি বের করে নিল। অবশ্য আমি জানি এগুলো হাত নয়, এই সবকটি তার পা। ঠিকভাবে গুনে দেখলে একেবারে হুবহু মিলে যায়, মোট 6টি, ঠিক যেমন বইয়ের পাতায় দেখেছি। আমি চেষ্টা করছিলাম নিজেকে আরো শান্ত আর চুপ রাখার, কিন্তু তার আর এক পায়ে নিজের মায়ের পরে থাকা শাড়িটা দেখে চোখের জল আর আটকাতে পারছিলাম না। ওহ মা, আমার ভয় লাগছে, খুব ভয় লাগছে। আমার বাবা খানিকটা কেঁপে উঠল। তার শরীরে শক্তি আছে, আমি জানি সে কোনো সুপারম্যানের চেয়ে কম নয়। সে চাইলে সব পারে। সে মুখে কিছু একটা বলে চলেছে। সরে যা এখান থেকে, আমি বলছি চলে যা এখান থেকে। তার প্রচণ্ড যন্ত্রণা করছে, তার শরীরের চারিদিকে রক্ত, কিন্তু ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। মনে হলো বাবা যেন এবার তার সঙ্গে ফাইট করবে। আমার প্রচণ্ড ভয় করছে। মাঝে মাঝে মনে হচ্ছে এই গল্প বন্ধ হোক, আর তারপরেই বাবা নিজের সমস্ত শক্তি দিয়ে জন্তুটার দিকে তেড়ে গেল। Don't spare you. You killed my wife. You bloody cockroach! এই বলে দরজার ধারে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড আরশোলাটির গায়ে আছাড় খেয়ে পড়ল সে। আরশোলাটা মাটিতে পড়তেই আহ! আমার কাটা জায়গাটা আরো ব্যথা লাগছে। মাথাটা কিছুক্ষণের জন্য ঘুরে গেল, শরীরটা বড্ড ব্যথা করছে। আরশোলাটা চিৎকার করে উঠেছে। আরশোলার চিৎকার কখনো আমি শুনিনি। আমার বাবা তাকে ঘুষি মারছে। এবার মনে হচ্ছে আমার বাবা জিতে যাবে।
ও আমাদের হারাতে পারবে না। কিন্তু ওটা কি? বাবা কি তার 6 নম্বর পাটা দেখতে পাচ্ছে না? না না না, এটা হতে পারে না। না 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 I will kill you. I will kill you. না না না, বাবা! তার সেই 6 নম্বর পাটা আমার বাবার পিঠের মধ্যে দিয়ে ঢুকে গেল। আমার বাবা আর নড়তে পারছে না। এটা কি হলো? এবার ওই আরশোলাটা আমায় ছাড়বে না। সে আমার বাবার শরীরটাকে একপাশে ছুঁড়ে ফেলে দিল। একটা প্রচণ্ড জোরে নিঃশ্বাস নিল। সে যেন কিছু খোঁজার চেষ্টা করছে। সে যেন কাউকে খুঁজছে। সে আমায় খুঁজছে। কিন্তু সে আমায় কেন খুঁজবে? এটা তো আমার গল্প। এই গল্পে তো সে আমায় খুঁজে পাবে না। আমি যদি তাকে না খুঁজতে দিই, সে আমায় খুঁজে পাবে কি করে? সে গোটা ঘরখানা খুঁজে নিল। আলমারির একদম গোড়ায় চলে এসছে। দরজার সামনে থেকে সরে যাওয়ায় বাইরে আমি আমার মাকে দেখতে পাচ্ছি। তার সারা শরীরটা আমার দেখতে ইচ্ছা করছে না। বুকের ওপর মায়ের সেই বাইবেল বইটা আর জিসাসের লকেটটা তার মাথায় উঠে গেছে। জন্তুটা ঘরের এপাশ ওপাশ খুঁজে চলেছে। আমার ভয় লাগছে। এসব কি করে হলো? সে সমানে ভয়ঙ্কর নিঃশ্বাস ফেলছে। হো মা, ও বাবা, তোমরা প্লিজ কেউ একা ফেলে যেও না। আমার ভয় লাগছে। আমার খুব ভয় করছে। আমি সমানে মনে করার চেষ্টা করছি এসব কেমন করে শুরু হলো। সবটা ঘেটে যাচ্ছে। ভাবতে ইচ্ছে করছে না। কি হয়েছিল কি হয়েছিল মোটে মনে পড়ছে না। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলটার দিকে চোখ গেল। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। আমরা তখন শুধু ডিনার করছিলাম। মা এসে আমাকে, না, এটা হতে পারে না, না, এই সময় তো আমি শুধু পিঙ্কি পিক পিকিং, পিঙ্কি পিক পিকিং, পিঙ্কি পিক পিকিং, ওই। পিঙ্কি পিকিং। আরে ওই রাই, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উফ, কি হয়েছে মা? তুমি খাও না, আমায় জ্বালাচ্ছ কেন? জ্বালাচ্ছি মানে? তুমি কি ভেবেছো বলো তো? আর এই বোতলের ভিতরে আরশোলা পড়েছো কেন? আরে দাদু ভাই এলে এটা তাকে দেখাবো। আমি আরশোলা নিয়ে একটা গল্প ভাবছি। দাদু ভাই তাতে আমায় সাহায্য করবে। কিন্তু এখানে তো আমরা ডিনার করতে বসেছি, আর তুমি ডিনার টেবিলে বসে আরশোলা নিয়ে এক ঠায় তার দিকে তাকিয়ে আছো। কি গো, তুমি কিছু বলো। রাই, মা আর আমি একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো। এই সময় আমি চাই না তুমি আমাদের দুজনের বাদে অন্য কোনো বিষয়ে কোনো রকম ধ্যান দাও। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। সেই সময় সব ঠিকই ছিল। কোনো একটা জিনিস নিয়ে তারা কিছু বলতে চেয়েছিল। সামনে পড়ে থাকা ডিমের অমলেটের ওপর কারোর নজর ছিল না, আমার বাদে। ভাবছিলাম আরশোলা একটা গোটা ডিম খেতে পারবে। আরশোলা কি ডিম দেয়? মা বেসমেন্ট থেকে নিজের বাইবেল আর নিজের হোলি ওয়াটারের শিশিটা নিয়ে এলো। মনে হলো আবার ভগবান নিয়ে কোনো একটা জ্ঞান দেবে। কিন্তু বাবা যেন কি একটা বলল মাকে। মা আমার দিকে এগিয়ে এলো। আমার হাত তার হাতের ওপর রেখে কি যেন একটা বলতে শুরু করলো। দেখো রাই, এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা সকলে জানে না, কিন্তু বিশ্বাস করলে তা জানার দিকে এক ধাপ এগোনো যায়। না হলে সবটা অজানাই থেকে যায়। তোমার বাবার সাথে আমার দেখা আমাদের জীবনে হওয়া সব থেকে ভালো ঘটনা। আমাদের দেখা হওয়াটাও একটা অদ্ভুত বিশ্বাসের মধ্যে দিয়ে। আমাদের পরিবারের এটা বহুকাল ধরে চলে আসছে। তোমার দিদা এটা আমায় অনেক আগে শিখিয়েছিলেন। এবার অল্প অল্প করে প্রতিদিন আমরা তোমায় শেখাবো। প্রথমে তো তেমন কিছু বুঝতেই পারলাম না। আমায় আবার কে শেখাবে? বাবা তার হাতে থাকা কাঠের বোর্ড আমার দিকে এগিয়ে দিল।
সেই কাঠের বোর্ডটির উপর লেখা ছিল সোল ও মেটিক। এটার মানে কি? মানে দ্য এবিলিটি অফ সোল হোপিং। নিজের দেহ ছাড়া আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরতে পারি, যে এবিলিটি তোমার মা আর আমার মধ্যে আছে। এগুলো কি? তোমরা কি কোনো গল্প বলছো? না, বাবা তো একদম ঠিক কথা বলছে। আর আমরাও এটাই দেখতে চাই, তোমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে কিনা। টেবিলে পড়ে থাকা ডিমগুলোরও আমার বাবা মার গল্প খুব পছন্দই হয়েছিল। তারপরে তারা এক এক করে নানান জিনিস করতে থাকে। বাবা নিজের ফোনে মেট্রোনম অন করে, মা আমাকে নিজের চোখের দিকে তাকাতে বলে, আর তারপরে মায়ের চোখগুলো দেখতে দেখতে কেমন যেন ঘুম আসে। প্রচণ্ড হাই ওঠে, মনে পড়ে দাদুভাই এলে তাকে আরশোলাটা দেখাতে হবে, তবেই সে নতুন গল্প বলবে, আর আমিও তাকে আমার বানানো গল্প বলবো। সেই আরশোলাও কি ঘুমিয়ে পড়বে? আর তখনই নিজের গল্প বলতে আরম্ভ করলাম। গল্প গল্প না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কোথায়? না, এটা কি করে হলো? আমি তো শুধু গল্প বলছিলাম, আমি গল্প বলছিলাম শুধু। আমি গল্প বানাতে ভালোবাসি। আমি তো বাবা মা, আমি এতক্ষণ খেয়াল করিনি, এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। ওইখানটা আলমারির পাশে কেউ একজন বসে আছে। ওইটা তো আমি। কিন্তু এগুলো কি করে হতে পারে? আমি তো শুধু ভাবছিলাম, আমি তো শুধু গল্প বানাচ্ছিলাম। এসব কি হচ্ছে? এগুলো সব সত্যি কেন? আর আমি এটা কি হয়েছে আমার সাথে? আমার হাত কোথায়? আমার পা কোথায়? না, এটা কি করে হলো? ও মা, ও বাবা, কিছু বলো না, এটা কেমন করে হলো? আমাকে ঠিক করে দাও না। ও বাবা, ও মা, তোমরা শুয়ে কেন আছো? আমি কি করে এত বড় একটা আরশোলা হয়ে গেলাম? ও মা। এক ঘন্টা, 2 ঘন্টা, রাত বাড়ছে, ভয় করছে, গোটা ঘর লাল হয়ে আছে। এতক্ষণ নিজের শরীর দেখে বানিয়ে বলা গল্পগুলো নিজের শরীরকে কাছে পাওয়ার পরে থেমে গেল। তাহলে এগুলো গল্প ছিল না? আমি কি তাহলে গল্প বলছিলাম না? এই গল্প থেকে কি করে বেরোবো? কি করে আবার নিজের শরীরে যাব? আর দাদু ভাইকে আমি কোন গল্পটা শোনাবো? গল্পের বেলতলায় বসে আজ আপনারা শুনলেন সৌমল্য চক্রবর্তীর কলমে আরশোলমেটিক। আজ গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে ছিল অংশিকা, প্রাপ্তি, দিব্যেন্দু। সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন সৌমল্য। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর শুনতে থাকুন গল্পের বেলতলা। এখানে কেবল শ্রোতারাই আসেন।